এই ভিডিওতে আমরা কুলম্বের সূত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। যখনই আমার কাছে একাধিক আধান বা চার্জ থাকে, অর্থাৎ একাধিক মানে হচ্ছে মোর দ্যান ওয়ান চার্জেস যদি আমার কাছে প্রেজেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে কি কি টাইপের ফোর্স কাজ করতে পারে বা বল কাজ করে, সেটা নিয়েই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এই জিনিসটা কিন্তু তোমরা ক্লাস 8-এ অল্প স্বল্প পড়ে এসেছো। আমি ব্যাপারটা একটু রিক্যাপ করে দিই। ধরো আমার কাছে একটা প্লাস Q1 আধান আছে, আরেকটা প্লাস Q2 আধান বা চার্জ আছে। এই যে দুটো চার্জ আমরা দেখতে পাচ্ছি, এই দুটো চার্জের সেন্টারের মধ্যে ডিসটেন্স, বারবার বলছি বি কেয়ারফুল, সেন্টারের মধ্যে ডিসটেন্স কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি পয়েন্ট চার্জ হয় বা বিন্দু আধান হয়, তাহলে তো সেটা সেন্টারের মধ্যে ডিসটেন্স হবেই। কিন্তু ধরো আমার কাছে একটা গোলক আছে বা স্ফিয়ার আছে, যদি সেখানে আমি চার্জ কোনোভাবে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু সেন্টার থেকে ডিসটেন্সটা আমাদের মেজার করতে হবে। এটা কিন্তু অনেক স্টুডেন্টদের ভুল হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত এখানে পয়েন্ট চার্জ নিয়েই কাজ করার চেষ্টা করছি। আমি একটু বড় করে আঁকার চেষ্টা করেছি পয়েন্ট চার্জগুলোকে। তাহলে কুলম্ব কি বলে গেছেন যে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা বা বলটা দুটো আধানের মানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ দ্য ম্যাগনিটিউডস অফ দ্য চার্জেস অ্যান্ড A proportional to 1/r²। তার মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন দেয়ার সেন্টার্স। তাহলে যদি আমি এই দুটোকে কম্বাইন করি, তাহলে কি হচ্ছে A proportional to Q1 Q2/r²। এবারে যদি আমি এখানে ইকুয়াল দিয়ে নিই, তাহলে K Q1 Q2/r²। এইবারে এইটুকু মোটামুটি কিন্তু তোমরা ক্লাস 8-এ শিখে এসেছো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে কে বলে আমি কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা এনেছি, যেটাকে আমরা আগে বলে এসেছি যে এটা হচ্ছে একটা কি সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কিন্তু একটা জিনিস ভালোভাবে জানতে হবে যে এই যে কেটা, সেটা কনস্ট্যান্ট ছাড়াও এর আরেকটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? দেখা গেছিল যে এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে, তাতে ফোর্সের নেচার বা বলের প্রকৃতি যাই হোক না কেন, সেটা হতে পারে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, রিপালসিভ বা অ্যাট্রাকটিভ, সেটা আমি পরে আসছি। কিন্তু তাদের মধ্যে ডিসটেন্স এবং এই যে চার্জের ভ্যালু বা আধানের মানগুলো একই রাখলেও এই যে পুরো সিস্টেমটার জন্য যে ফোর্সটা কাজ করছে বা বলটা কাজ করছে, সেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে, অর্থাৎ মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু Q1 Q2 বা R এর কোনো জায়গাতেই কিন্তু মাধ্যমের কোনো ব্যাপার নেই বা মিডিয়াম ডিপেন্ডেন্ট আমরা কিন্তু টার্ম আনতে পারিনি। তাই জন্য আমরা K এর মধ্যে একটা মিডিয়াম ডিপেন্ডেন্ট টার্ম আনার চেষ্টা করব। তাহলে কি লিখবো কেটা? আমরা প্রথমে SI তে লেখার চেষ্টা করি। SI তে সাধারণত যেটা হয় F = 1/4πε Q1 Q2/r²। এটা হচ্ছে এনি মিডিয়াম বা যে কোনো মাধ্যমের জন্য। আর F = 1/4πε0 Q1 Q2/r²। এটা হচ্ছে ফর এয়ার বা ভ্যাকুয়াম, মানে শূন্য স্থান। ক্লিয়ার? তাহলে এই যে নতুন টার্ম শিখলাম এপসাইলন আর এপসাইলন নট, এগুলোকে আমরা কি বলবো? তোমরা এতক্ষণে তো এটা বুঝে গেছো যে যেহেতু 4π জিনিসটা কনস্ট্যান্ট, তাহলে এই এপসাইলন বা এপসাইলন নট বলে নতুন যে টার্মটা এনেছি, সেটা কার উপর ডিপেন্ড করবে? মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। কিন্তু এইখানে দেখো আমি একটা জিরো দিয়েছি, এখানে দিইনি। আমাদের এখানে ক্লাস 12-এ তোমরা যত কিছু শিখবে, অর্থাৎ এই যে এখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছো, এরপরে ম্যাগনেটিজম পড়বে, চৌম্বকত্ব, সব জায়গাতে যখনই এরকম তলায় জিরো থাকবে, তার মানে সেটা এয়ার মানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য হবেই।
আর যদি কিছু না থাকে তাহলে সেটা জেনারেলি এনি মিডিয়াম বা যে কোনো মাধ্যমের জন্য হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার আমার মধ্যে প্রশ্ন আসছে যে এই যে এপসাইলন বা এপসাইলন নট, এটাকে আমি কি বলবো? আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। মানে কি? পারমিটিভিটি অফ এনি মিডিয়াম। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস হচ্ছে এটা, আর পারমিটিভিটি অফ এনি মিডিয়াম হচ্ছে এটা। ক্লিয়ার? আর বাংলায় বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা শূন্য মাধ্যম হতে পারে, যা খুশি হতে পারে। এই জিনিসটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার জন্য এটার ভ্যালুটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগে। এই পুরো কম্বাইন যে জিনিসটা আছে তার ভ্যালু হচ্ছে কত? 9 × 10⁹ এসআই একক। এবার সেখান থেকে তোমরা শুধুমাত্র এপসাইলন নটের ভ্যালুটা বার করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে এই পুরো জিনিসটা যে আমরা করলাম, তাতে এই জিনিসগুলো কেন আনা হয়েছে সেগুলো কিন্তু এর আগের ক্লাসে পড়োনি, সেটা কিন্তু এখানে পড়তে হলো। আচ্ছা, এবারে আমরা মান বা ম্যাগনিটিউড নিয়ে সমস্ত ধরনের ক্যালকুলেশন করে ফেলেছি, কিন্তু আমরা জানি ফোর্স বা বলটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে মানের পাশাপাশি তার কি করতে হবে? আমাদের দিকটাও দেখতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই যে Q1 আর Q2 তাদের কি দুটোই প্লাস আছে, তাহলে তাদের মধ্যে ফোর্সটা কি হবে? রিপালসিভ বা বিকর্ষণ বল। এইবারে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যদি আমি এখানে বলার চেষ্টা করি ফোর্স অন Q2 ডিউ টু Q1, অর্থাৎ Q1 আধানের জন্য Q2 এর উপরে ফোর্স, তাহলে সেটা কিন্তু এই দিকে হবে। ক্লিয়ার? কিন্তু মানে হয়তো আমি এখানে তোমার নাম দিয়ে দিচ্ছি, এ বি লিখে ফেললাম, তাহলে এটা কি হবে? এ বি ডিরেকশনে হবে। ক্লিয়ার? এবারে যদি বলা হয় ফোর্স অন Q1 ডিউ টু Q2, অর্থাৎ যদি বলা হয় Q1 এর উপরে ফোর্স Q2 এর জন্য, তখন কিন্তু এই দিকে হবে, অর্থাৎ তখন বিএ হয়ে যাবে। কিন্তু দুটোর মান কিন্তু সেম, কারণ এখানে দুটো চার্জই তো আছে। তাহলে এই কনসেপ্টটা মনে রাখা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, যে কার উপরে ফোর্স বলছে, কার জন্য। এই জিনিসটা বুঝে গেলে তোমরা কিন্তু এখানে যে কোনো ধরনের অঙ্ক খুব সহজে সলভ করতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে এই পুরো জিনিসটাকে আমি যদি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি রকম দেখতে হবে? F = 1/4πε0 Q1 Q2 / r² যদি রাখি তাহলে এখানে r ক্যাপ হয়ে যাবে, অথবা এটাকে লেখা যায় 1/4πε0 Q1 Q2 r³ করে দিলে এখানে একটা r ভেক্টর চলে আসবে। এখানে r² রাখার মানেটা কি? আমার কোনো রকম ভাবে আমি মান চেঞ্জ করিনি, ম্যাগনিটিউড একই রেখেছি, তার মানে শুধুমাত্র ডিরেকশনটা গুণ করতে হবে, যাতে পুরো জিনিসটার মান কোনো রকম ভাবে এফেক্টেড না হয়। আর এখানে r³ করা হয়েছে মানে তার একটা তলায় একটা এক্সট্রা r গুণ করে ফেলেছি আমি, তার জন্য উপরে r ভেক্টর আনতে হবে। ক্লিয়ার হলো? তাহলে এই ভিডিওতে আমরা কুলম্বের যে সূত্র বা কুলম্বস ল এর জন্য কি করেছি, তার ম্যাগনিটিউড, তার ডিরেকশন এবং কোন টার্মটা কি কেন সেগুলো কিন্তু পড়ে ফেলার চেষ্টা করলাম। লাস্ট একটা জিনিস আমাদের জানতে হবে, যে কোনো ল এর কিছু লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটা কিন্তু আমাদের জানতে হবে। যে কোনো ল, ফিজিক্সের যে কোনো জিনিসের যদি লিমিটেশন না থাকে সেটা নিয়ে রিসার্চ পরবর্তীকালে কিন্তু আর এগোবে না। এটার লিমিটেশন কি? দেখো তলায় r আছে, সুতরাং r এর ভ্যালু যদি খুব কমে যায় f এর ভ্যালু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। সুতরাং মনে রাখবে r এর মান মানে দুটো চার্জের মধ্যে ডিসটেন্সটা যদি হঠাৎ করে প্রচন্ড কমে যায় তাহলে কিন্তু এদের মধ্যে যে ফোর্সটা সেটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। সেক্ষেত্রে কুলম্বের সূত্র বা কুলম্বস ল অ্যাপ্লিকেবল নয়। সাধারণত ফার্মি অর্ডার থেকে বা ফেমটোমিটার থেকে আর এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয় না। ক্লিয়ার হলো? তাহলে আমরা এই যে ভিডিওটা আছে সেই ভিডিওতে
সমস্ত জিনিস রিলেটেড টু কুলম্বস ল জেনে ফেলার চেষ্টা করলাম। ক্লিয়ার? এর পরের ভিডিওতে এটারই হেল্প নিয়ে আমরা কি শিখব? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড শিখব। এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটটার সবথেকে ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার? এগুলো কিন্তু বেসিক ছিল। এই বেসিকের উপরে বেস করে আমাদের কিন্তু এবারে আস্তে আস্তে একটু অ্যাডভান্স স্টাডি করতে হবে। ক্লিয়ার?